আমাকে খেতে দাও তাড়াতাড়ি। আজ কলেজে নতুন টিচার আসবে, শুনেছি টিচার নাকি খুব রাগী। 1 সেকেন্ড দেরি হলে ক্লাসরুমে প্রবেশ করতে দেয় না। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বলল আফরিন, আয়াত, শখ। তখনই শখের আম্মু বলে উঠল, কেন রে, আরও একটু ঘুমোবি, তাহলে তাড়াতাড়ি কলেজে যেতে পারবি। আমি বুঝি না তুই এত ঘুমোস কি করে, ঘুম পাগলি মেয়ে একটা। এখন তুই খাবি কখন আর কলেজেই পৌঁছাবি কখন বলতো? আম্মু তুমি আমাকে টিফিন দিয়ে দাও, আমি ব্রেক টাইমে খেয়ে নেব। কথাটা বলেই শখ তাড়াতাড়ি করে চলে যেতে লাগলো। শখের আম্মু বলল, দাঁড়া, 2 বার তো খেয়ে যাবি নাকি? আজ তোর ফিয়াজ ভাইয়াও নেই যে ওকে বলবো তোকে একটু দিয়ে আসতে। দেখি হা করতো। না আম্মু, আমার খাওয়ার সময় নেই, আসি বলেই দৌড় দিল শখ। শখের আম্মুও যায়। কিসে, সেও মেয়ের পেছনে পেছনে ছুটলো 2 বার খাইয়ে দিয়ে, তারপরে মেয়েকে ছাড়লো। শখের আম্মু ভেতরে আসতে মুনতাহা রাগী চোখ নিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। তখন মিসেস রহিমা বেগম বললেন, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? যা খেয়ে নে, তোকে তো কলেজে যেতে হবে নাকি? আজ তো দেরি হয়ে যাচ্ছে না? বাবা আম্মু, ও মেয়েটার জন্য তোমার কি দরদ আদর ভালোবাসা। কই, আমার জন্য তো এমন করো না। এসব তুই কি বলছিস? আমি তোকে ভালোবাসি না? তুই বল, তোকে কোন দিকে কম রেখেছি? ভালোবাসার দিকে কম রেখেছো মা? তোমরা আমার থেকে ওই মেয়েকে বেশি ভালোবাসো। ও তো তোমাদের। মুনতাহা, কি ওই মেয়ে করছিস? ও তোর ছোট বোন হয়, ওর উপরে সবসময় রাগ না করে একটু ওকে ভালোও তো বাসতে পারিস। ছোট বোন? মাই ফুট। ও আমার কিসের ছোট বোন? আমি ওকে নিজের ছোট বোন হিসাবে মানি না। ও কোনো দিন আমার কাছ থেকে বড় বোনের ভালোবাসা পাবে না। ওর জন্য আমি আমার সব কিছু হারিয়ে ফেলছি। ওই মেয়ে মরে না কেন, ও মরলে আমার শান্তি। সব কিছু কেড়ে নিয়েছে আমার থেকে। ঠিক তখনই মুনতাহার বাবা আহরাব সাহেব এসে মুনতাহাকে থাপ্পড় বসিয়ে দিল। তোমাকে এই শিক্ষা দিয়েছি, মেয়েটা তোমাকে কি করেছে কেন দেখতে পারো না? তোমাকে কত ভালোবাসে মেয়েটা, আর তুমি ওকে সব সময় অপমান করো, দেখতে পারো না? বেশ করি, ওর জন্য আমি আমার সব কিছু হারিয়ে ফেলছি। ও যদি ওর। মুনতাহা, তুমি উত্তেজিত হও না, মুনতাহা একদিন ঠিক বুঝবে, দেখো একদিন ঠিক আমাদের শখকে আপন করে নিবে। ওই মেয়েকে আপন করে নেওয়ার আগে আমি যেন মরে যাই। কথাটা বলে চলেই গেল মুনতাহা। মেয়েটাকে মানুষ করতে পারলাম না মুনতাহার আম্মু। বলল আহরাব সাহেব, তুমি চিন্তা করো না, দেখবে একদিন ঠিক আমাদের মুনতাহা আমাদের শখকে মেনে নিবে। বলল মিসেস রহিমা বেগম। আসুন এবার পরিচয় পর্বে আসা যাক। এতক্ষণ ধরে যারা কথা বলছিলেন তারা হলেন আমাদের গল্পের নায়িকা ও তার পরিবার। আফরিন, আয়াত, শখ আমাদের গল্পের নায়িকা। মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছে শখ। মিসেস রহিমা বেগম শখের মা এবং মিস্টার আহরাব সাহেব শখের বাবা। মুনতাহা শখের বড় বোন, আর ফিয়াজ শখের বড় ভাই। শখ এবার ইন্টার 2nd ইয়ারে পড়াশোনা করছে। দেখতে মাশাআল্লাহ, দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। আসুন গল্পে ফিরে আসা যাক। ট্রাফিক জ্যামে আটকা পড়েছে শখ। বেশ বিরক্ত লাগছে শখের। দূর, আজকেই জ্যামে আটকা পড়তে হলো। এদিকে ক্লাসের সময় হয়ে আসছে, নতুন টিচার আসবে। যদি সঠিক সময়ে কলেজে পৌঁছাতে না পারি আমাকে ক্লাসে প্রবেশ করতে দিবে না। ভয়ও লাগছে, নতুন টিচারের ক্লাসে প্রথম দিনে লেট করব তাহলে। প্রায় আধা ঘন্টা ধরে জ্যামে আটকে আছে শখ। না, আর এইভাবে বসে থাকা চলবে না, দেখি আমাকে একটা ব্যবস্থা করতে হবে। বলেই শখ গাড়ি থেকে নেমে গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে হাঁটা শুরু করলো শখ। ক্লাসের আর 10 মিনিট বাকি আছে। ঠিক মতো হাঁটা ধরলে পৌঁছতে পারবে শখ। কলেজের অনেকটা কাছে চলে এসছে শখ। সময় মাত্র 5 মিনিট। শখ এবার জুতা করে দৌড় দিল। হঠাৎ করেই একটা গাড়ি শখের সামনে চলে আসে। তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় শখ। পায়ে ব্যথা পেয়েছে, হাতে কিছু কিছু জায়গায় হালকা করে কেটে গেছে, যার ফলে হালকা হালকা রক্ত দেখা যাচ্ছে। কোনো দিকে না তাকিয়ে শখ এক বস্তা বয়ান দিতে শুরু করলো। ওই কোন উগান্ডার বাচ্চারে, গাড়ি দেখে শুনে চালাতে পারিস না? চোখ কি মাথায় নিয়ে হাঁটিস রে? তোর ঘরে মা বোন নেই, গাড়ি চালাস নাকি উড়োজাহাজ চালাস? সাধারণ মানুষের কথা তো ভাবিস না। বড়লোক বাপের বেটা, কিছু হলে খালি টাকার গরম দেখাবি, তারপরে সবকিছু মাফ। শখের এসব উল্টাপাল্টা কথা শুনে গাড়ি থেকে বেরিয়ে আসলো আয়ান চৌধুরী। শখকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তোমার সমস্যা কি? এভাবে উল্টাপাল্টা বকছো কেন তুমি? আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। দেখি কি হয়েছে তোমার।
কতটা ক্ষতি হয়েছে। আয়ান কিছু টাকা ছুড়ে দিল শখের দিকে, বলল, যা দিয়েছি আশা করি তোমার এতে হয়ে যাবে। যদি আরও লাগে তাহলে আমাকে বলবে, কেমন? আমি দিয়ে দিব। বলে একটি কার্ড বের করে শখের দিকে এগিয়ে দিল। এতক্ষণ শখ হা হয়ে যুবকটির দিকে তাকিয়েছিল। এত সুন্দর মানুষ হয় নাকি? আবার বেশ লম্বা যুবকটি, ফর্সা শরীরে কালো রংটা যেন আরো আকর্ষণীয় করে তুলেছে। এতক্ষণ শখ ভালো করে যুবকটিকে পর্যবেক্ষণ করলেও টাকার গরম দেখানোর কারণে বেশ রেগে গেল শখ। নিজেকে মনে করেন আপনি দয়া দেখাচ্ছেন আমাকে? আপনার টাকা আপনি রাখুন, আপনার কোনো কাজে লাগবে। এই জন্য আমি বড় লোকদের দেখতে পারি না, ছোট লোক কোথাকার। থাপড়িয়ে তোমার সব দাঁত ফেলো, জানো? এতটুকু মেয়ে এত পাকা পাকা কথা বলো কেন তুমি? কলেজে পড়ো, এখনো ব্যবহার শিখলে না? এখন আপনার থেকে ব্যবহার শিখতে হবে আমার? আসছে, একে তো অন্যায় করছে, তার উপরে বড় বড় কথা বলছে। আমি আপনার খাই না পড়ি, আপনার কথা আমাকে শুনতে হবে? মুহূর্তেই আয়ানের চোখ লাল টকটকে হয়ে গেল রাগে, কিন্তু কিছু বলল না। আজ আমার একটা কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে। তা না হলে আজ তোমাকে দেখে নিতাম। তোমাকে তো আমি পরে দেখে নিব। কথাটা বলেই গাড়ি নিয়ে হরন করে চলে গেল আয়ান। শখ হাতের দিকে তাকিয়ে দেখে সময় মাত্র 2 মিনিট। এখন কি করে যাবে? সব হয়েছে এই বজ্জাত বেড়ার জন্য। এখন কি করবো? হায় আল্লাহ, আল্লাহ মালুম। গাড়ি না নিলে দৌড়াতে পৌঁছাতে পারবে না। শখ তাড়াতাড়ি করে একটা গাড়ি ডেকে নিয়ে বলল, একটু তাড়াতাড়ি চলুন মামা, আসুন এবার পরিচিত হই। এই যে এতক্ষণ ধরে শখ যার সাথে ঝগড়া করছিল, সে আমাদের গল্পের নায়ক আয়ান চৌধুরী। দেখতে মাশাআল্লাহ, যাকে বলে ক্র্যাশ বয়। দেখতে বেশ লম্বা, গায়ের রং ফর্সা। আয়ান বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা বিজনেস করে। আয়ানের বাবা নামকরা বিজনেসম্যানদের মধ্যে একজন। আয়ানের মা গৃহিণী। আয়ানের বড় 2 বোন আছে, একজনের বিয়ে হয়েছে। এখনো যদি সব বলে দেই তাহলে গল্প কি লিখবো? হ্যাঁ, আসুন গল্পে ফিরে আসি। শখ গাড়ি থেকে নেমে দৌড়ে ক্লাসের দিকে গেল। তা শুরু হয়ে গেছে, হায় আল্লাহ মালুম। আমাকে এখন রুমে প্রবেশ করতে দিবে না গো। মে কাম ইন স্যার? নো, আর অলরেডি লেট। সরি স্যার, আর হবে না। আসলে আজ রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে দেরি হয়ে গেল। কাল থেকে আর লেট হবে না। আয়ান এবার পেছনে করে শখকে দেখেই মাথায় যেন আগুন লেগে গেল। আপনি? তুমি এখানে? আজব, আমাদের কলেজে আমি আসবো না তাহলে আপনি আসবেন? আচ্ছা, খারাপ লোক তো আপনি। আমাকে ফলো করতে করতে এখানে চলে আসছেন, লজ্জা করে না আপনার? আমাকে তো সেই বড় বড় জ্ঞান দিলেন, এখন আপনি কি করলেন? শখ রে, আজ তো তুই গেলি। আয়েশা মনে মনে বলল। আয়ান আর নিজেকে দবিয়ে রাখতে পারলো না, রেগে শখকে ধমক দিল। ভয়ে শখ শেষ। এখনই আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। এমনিতে দেরি করে আসছো, আবার উল্টাপাল্টা কথা বলছো। তোমাকে আমি 1 সেকেন্ড আর ক্লাসরুমে দেখতে চাই না। শখ এবার ভয় পেয়ে যায়। সরি স্যার, আর হবে না। ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন স্যার, আমি বুঝতে পারি নাই। আমি এক কথা বারবার বলা পছন্দ করি না। গেট আউট। এমনিতেই ক্লাসে অনেকটা সময় তুমি নষ্ট করে দিয়েছো। আয়ান অনেক রেগে গেছে, তাই আর শখ কোনো কথা না বলে চুপচাপ ক্লাসের বাহিরে হয়ে দরজা দাঁড়িয়ে আছে। কি হলো? তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না বললাম চলে যেতে? আমি তো রুমে নেই স্যার, আমি বাইরে দাঁড়িয়ে থেকে তো আপনার ক্লাসটা দেখতেই পারি। দাঁড়িয়ে থাকো, কিন্তু দেখো আমার ক্লাসের সমস্যা না হয় বলে দিলাম। কথাটা বলেই আয়ান ক্লাস করা শুরু করে দিল। শালা বজ্জাত বেটা, একে তো আমাকে গাড়ি চাপা দিয়ে মেরেই ফেলতে লাগছিল, এখন আবার পুরো ক্লাসের সামনে অপমান করলো। শালা, তোরে দেখা নিমো আমি, না হলে আমার নামও শখ না। পদার্থবিজ্ঞান ক্লাস বাদে সব কটা ক্লাস করলো শখ। এখন ব্রেক টাইম। ক্যান্টিনে গোল হয়ে বসে আছে শখ, আয়েশা, স্নেহা, মেধা, আমান, সিয়াম এবং কাব্য। বোন, তোর সাহস কম না। তুই কি করে স্যারের সাথে ঝগড়া করলি? স্যার যে রাগী রে বোন, আমাদের প্রথম দিনই উল্টা ঝুলিয়ে দিয়েছে। আমি তোকে কতবার চোখ ইশারা করে বুঝিয়ে দিতে চাইলাম, কথা বলিস না। তুই আমার দিকে তাকালি না, উল্টো স্যারের সাথে সে কি ঝগড়া! বাপরে বাপ, তুই কি স্যারকে আগে থেকে চিনতি নাকি রে? সবাই শখের দিকে তাকিয়ে আছে। শখ কোনো কথা বলছে না, চুপচাপ খেয়ে যাচ্ছে। সবাই এমনভাবে শখের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ও চিড়িয়াখানার কোনো প্রাণী। তোরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে দেখে তোদের চিড়িয়াখানার প্রাণী মনে হচ্ছে? নিজেকে আয়নায় দেখেছিস? তোর এই কুত্তা বিলাই চেহারা নিয়ে ওই সুন্দর চিড়িয়াখানার প্রাণীদের মাঝে বড্ড বেমানান লাগবে হে রমণী।
আর তুই কি না ওই সুন্দর সুন্দর প্রাণীদের সাথে তোর তুলনা করছিস? কোথায় তুই আর কোথায় ওরা? শখ সিয়ামের চুল টেনে ধরলো। তোমাকে আহটের খুচরোর মতো লাগে, তোর থেকে আহটের খুচরো বেশি সুন্দর। কি তুই আমাকে ভূতের সাথে তুলনা করছিস? জানিস কত সুন্দর সুন্দর মেয়ে আমার পিছনে ঘুরে? হ, মেয়েদের রুচি এতটা খারাপ হয়েছে যে তোর মতো ছাগলের পেছনে ঘুরঘুর করবে। যাদের রুচি খারাপ তারাই তোর পেছনে ঘুরে। কি বললি? আমি ছাগল? তুই ছাগল, তোর বর ছাগল, তোর পুরো শ্বশুর বাড়ির লোক ছাগল। তুই যার কপালে আছিস বেচারার কপাল পড়ছে। আমার খুব চিন্তা হয় জানিস তোর বরের জন্য। চিন্তা করতে করতে মরতেও তো পারিস শালা। অনেকদিন হলো 40 খাই না। তুই মরলে অনেক দিনের ইচ্ছা পূরণ হতো আর কি। শখ, তুই এভাবে বলতে পারলি? কে মরবি সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে খেতে পেলেই হলো। শালা সুচ্চা কোথাকার, লজ্জা করে না? অন্যের টাকায় খাবার খেতে চাস? পারলে নিজে কামাই করে খা। আর যদি কামাই করতে না পারিস তাহলে তুই নিজেই মরে যা, আর নিজে 40 নিজেই খা। আয়েশার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আমি যদি মরেও যাই না কেন, আমার আব্বু আম্মুকে কমু তবুরা যেন মনের বলে দাওয়াত না দেয়। তুই ভাবলি কি করে যে আমরা দাওয়াতের জন্য অপেক্ষা করব? বিনা দাওয়াতে চলে যাওয়ার লোক আমরা। কি বলিস সবাই? একটু ভাব নিয়ে বলল। সবাই সম্মতি জানালো স্নেহার কথায়। তোরা থামবি? এসব কথা বাদ দিয়ে আসল কথায় আসা যাক। কিসে আসল কথা রে? শখ স্যারকে কি করে চেনে এটা এখনো বলে নাই। আগে ওর থেকে সবটা শুনবো, তারপর সব কথা বলেই সবাই শখকে চেপে ধরলো। তখন শখ মাথায় শয়তানি বুদ্ধি এনে বলল, আমি তোদের সবটা বলতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। সবাই একসাথে বলে উঠল, কি শর্ত? তোদের সবাইকে একটা সাহায্য করতে হবে। এটা কোনো বিষয় হলো নাকি? বল কি করতে হবে? তুই সাহায্য চাইবি আর আমরা করব না, তাই কখনো হয়? আরে শালা, আমার কথা শোন আগে। তুই আমার কোন বোনকে বিয়ে করছিস? সারাদিন শালা শালা করিস। ওই চুপ করবি নাকি তোর ঘাড় মোটকে দিব আমি? রাক্ষসী মেয়ে একটা, তোকে আবার বিশ্বাস নেই, দিতেও পারিস। এই সবাই ওর থেকে দূরে সরে যা। সিয়ামের বাচ্চা, আজ তোকে খাইছি। আমার কোনো বাচ্চা নেই, তাই তুই খেতেও পারবি না। শখ রাগী চোখ নিয়ে সিয়ামের দিকে তাকালো। আমি তো মজা করছিলাম বাবু, তুই রাগ করছিস কেন? আমাকে দেখে তোর বাচ্চা মনে হয় যে বাবু ডাকছিস তুই? অনেকটা রেগেই বলল সব। না, তোকে দেখে আমার রাস্তার টোকাই মনে হয়। সিয়াম বাঁচতে চাইলে পালা, সবাই মিলে দিল দৌড়। শখও কম যায় কিসে, জুতো হাতে নিয়ে ওদের পেছনে তাড়া করতে লাগলো। এক সময় এসে আয়েশা বলল, আয়েশা শখের বেস্ট ফ্রেন্ড। থাম বোন, আর পাচ্ছি না। থামতে পারি? আরে বল তোরা সবাই আমাকে সাহায্য করবি। করব, এবার তো বল কি করতে হবে। টোকাই না মানে শখ। এরপরে শখ ওদের সবটা বুঝিয়ে দিল। শখের কথা শুনে সবাই একসাথে বলে উঠল, অসম্ভব। তার মানে তোরা আমাকে সাহায্য করবি না, তাই তো? কিন্তু তোকে সার করেছেটা কি যে তুই সারের সাথে এমন করবি? তারপর শখ সকালের সব ঘটনা সবাইকে খুলে বলল। সবাই তো অবাক হয়ে গেছে শখের কথা শুনে। শেষে কিনা স্যার কেউ ছাড় দিল না শখ। আমি শিওর ঝগড়া করার জন্য যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো তাহলে সেটা তুই পেতি রে শখ। থাপ্পড় দিয়ে তোর কিডনি লক করে দিব। এখন চল কাজে লেগে পড়ি। যদি ধরা পড়ে যাই? আমার সেই ভয় লাগছে রে। শখ বাদ দে না রে বোন, এমনি আমরা ভালো আছি। তার মানে তোরা আমাকে সাহায্য করবি না, তাই তো? ওকে যা, তোদের সাথে আজ থেকে ব্রেকআপ। তোরা কেউ আমার সাথে কথা বলবি না। আমি শখ একাই থাকতে পারি বলেই শখ চলে যেতে লাগলো। আমান বলে, তুই রাগ করিস কেন? আমরা কি বলছি তোকে সাহায্য করব না? কিন্তু ভয় লাগছে। আজ স্যারের ক্লাসে যা বুঝলাম, স্যার অনেক রাগী। যদি জানতে পারে আমাদেরকে কলেজ থেকে রেস্ট্রিক্টেড করে দিবে। তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস, কিচ্ছু হবে না। আমি শখ থাকতে তোদের কোনো সমস্যা হতে দিব না। যা করার কাল করবি, আজ আর কিছু করতে যাস না, পাকনামির ফল পেয়ে যাবি। সিয়ামের কথায় শখ বাদে সবাই সম্মতি জানালো। শখের আর কি করার, ওদের সাহায্য ছাড়া নিজে একা কিছু করতেও পারবে না। সবাই যে যার মতো বাসায় চলে গেল।
পরের দিন সকালবেলা সকাজ অনেক আগে বাড়ি থেকে বের হয়েছে, কারণ তাড়াতাড়ি কলেজে গিয়ে ক্লাসরুমে প্রবেশ করতে পারে যেন, না হলে বেড়া খাটাটা আবার দেরি হলে রুমে ঢুকতে দেয় না। ক্লাসরুমে প্রবেশ করে দেখে 10 মিনিট আগেই ক্লাসরুমে প্রবেশ করেছে শখ। যাক বাবা, আজ আগে আসতে পারছি, শালা হনুমান। আজ দেখবো কেমনে আমাকে রুম থেকে বের করিস। কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস তুই? বলল আয়েশা। শখ গিয়ে আয়েশার পাশে বসতে বসতে বলল, আরে খচ্চর ব্যাটার আগে আজ ক্লাসরুমে আসছি, আজ দেখবো শালা খাটাস ব্যাটা আমারে কেমনে বের করে। শালার জীবন তেজপাতা বানায় দিমু। আমারে তো চিনে না, আমিও শখ দেখায় দিমু। বলছি একটাবার ভাব বোন। কি ভাববো রে? তোর ইচ্ছা হলে আমাকে সাহায্য করিস না, তাও কথা বলিস না, চুপ থাক। আচ্ছা রেগে যাচ্ছিস কেন? ওই দেখ স্যার আসছে। শখ তাকিয়ে দেখলো সত্যি ক্লাসের সব মেয়েরা হা হা করে আয়ানের দিকে তাকিয়ে আছে। পারে তো আয়ানকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলে। কয়েকজনের মধ্যে ঝগড়া লেগে গেছে, এক একজন এক এক রকমের কথা বলছে। শোন, এটা তোদের দুলাভাই হয়, একদম নজর দিবি না কেমন? তোর লজ্জা করে না ভাইয়ের মতো স্যারকে স্বামী বানানোর স্বপ্ন দেখতে? স্যার শুধু আমার। তোরা ওই আশায় বসে থাক, তোদের থেকে সব দিক দিয়ে আমি এগিয়ে। আমার বাবার অনেক টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমি দেখতেও অনেক সুন্দর। তাছাড়া আমি খুব ভালো ছাত্রী, আর টিচাররা সবসময় ভালো ছাত্রীদের পছন্দ করে, তাই স্যারের বউ আমিই হব। বললেই হলো নাকি রে? বাড়ি গাড়ি টাকা থাকলেই হয় না, তোর থেকে ভালো ছাত্রী আমি, তাই তোরা স্যারের আশা ছেড়ে দে। স্যার শুধু আমার। সময় হলেই দেখা যাবে স্যার কার। স্যার তো আমারই হবে, তোরা দেখে নিস। এদের ঝগড়া দেখে শখের বিরক্ত লাগছে। কি এমন আছে ওই অনুমানটার ভিতরে, হ্যাঁ, যে সবাই এত পাগল হয়েছে? এসব কথাই ভাবছিল শখ। কখন যে আয়ান এসে শখের সামনে দাঁড়িয়েছে, সেদিকে শখের খেয়ালই নেই। এটা পড়াশোনা করার জায়গা, চিন্তা ভাবনা করার জায়গা না। যদি চিন্তা করতেই হয় বাহিরে গিয়ে করো। শখ আয়ানের দিকে না তাকিয়ে বলল, এটা পড়ানোর জায়গা, জ্ঞান দেওয়ার জায়গা না। আপনাকে এখানে পড়ানোর জন্য রাখা হয়েছে, জ্ঞান দেওয়ার জন্য না। তাই জ্ঞান না দিয়ে চুপচাপ পড়ান। সবাই অবাক হয়ে শখের দিকে তাকিয়ে আছে। শখ এবার নিজের খেয়ালে এসে বুঝতে পারলো কত বড় বেয়াদবি করেছে সে। সামনে তাকাতে দেখলো আয়ান রক্তচক্ষু নিয়ে শখের দিকে তাকিয়ে আছে। শখ এবার মাথা নিচু করে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন ভুল করব না, ক্লাসে অমনোযোগী হব না। আমাকে এবারের মতো মাফ করে দিন। এদিকে এসো। সরি স্যার, আর হবে না। আমাকে ক্লাস থেকে বের করে দিবেন না দয়া করে। আয়ান এবার ধমক দিয়ে বলল, তুমি কানে কম শুনো, আগে ভালো একটা ডাক্তার দেখাও। আমি তোমাকে এদিকে আসতে বলছি। তোমার থেকে কোনো অজুহাত শুনতে চাই না। একে তো ক্লাসে অমনোযোগী ছিলে, তার উপর মুখে মুখে কথা বলছো। আমার এমন ছাত্রীর দরকার নেই, বেরিয়ে যাও বলছি। আয়ান এতটাই রেগে গেছে যে আয়ানের ধমক শুনে শখ ভয়ে কিছুটা কেঁপে ওঠে। পুরো ক্লাস একদম স্তব্ধ হয়ে গেছে। সবার দৃষ্টি এখন শখ ও স্যারের দিকে। আয়ান আবারও বলে উঠল, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। ভালো কথা কানে যাচ্ছে না। তোমার জন্য পুরো ক্লাসের সমস্যা হচ্ছে। আমি আমার ক্লাসের মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাচ্ছি না। বেরিয়ে যাও বলছি। সরি স্যার, আর এমন হবে না। শেষবারের মতো মাফ করে দিন। কান্না করতে করতে বলল শখ। আয়ান কিছুটা ভেবে বলল, ঠিক আছে, ক্লাসের ভিতরে থাকবে তুমি। শখ খুশি হয়ে বলল, সত্যি স্যার? আয়ান বলল, হ্যাঁ সত্যি। এখন বেরিয়ে আসো। নয় হ্যাঁ, বেরিয়ে আসো। বেরোবো কেন স্যার? আয়ান ধমক দিয়ে বলল, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? শখ ভয়ে চুপচাপ বেরিয়ে আসলো। এক পা উঁচু করো। কি? বাংলা কথা বুঝতে পারো না? ইংরেজিতে বলতে হবে নাকি? না স্যার, তুলছি। এবার কান ধরো। নয় হ্যাঁ। রাগী চোখ নিয়ে বলল। শখ এক পা উঁচু করে 2 কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে। তুমি এভাবে পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে, আর এটাই তোমার শাস্তি। আর সবাই দেখে রাখো, ভুল করার আগে 10 বার ভাববে। অন্তত আমার ক্লাসে। অন্য টিচারদের ক্লাসে কি করো জানি না, আমার ক্লাসে আমি ভুল পেলেই সবাইকে শাস্তি দিব। আশা করি আজকের ঘটনা মনে করে হলেও কেউ ক্লাসে সমস্যা তৈরি করবেন না। সবাই ওর দিকে তাকিয়ে না থেকে ক্লাসে মন দেন, তা না হলে ওর সাথে সবাইকে দাঁড় করিয়ে রাখবো। কিছুটা জোরেই বলল আয়ান। সবাই ভয়ে সামনে ঘুরে ক্লাসে মন দিল।
এদিকে শখ বেচারি এক পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে খুব কষ্ট হচ্ছে তার, না পাচ্ছে বলতে, না পাচ্ছে সইতে। পুরো ক্লাস এভাবে কান ধরে দাঁড়িয়েছিল। স্যার যাওয়ার সাথে সাথেই ধপ করে বসে পড়লো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তোকে বলেছিলাম স্যার খুব রাগী, ক্লাসে সাবধানে থাকবি, আমার কথা শুনলি না, দেখলি তো খুব কষ্ট হচ্ছে সোনা। শখ কান্না করতে করতে বলল, শালা ব্যাডারে একবার খালি পাই, জন্মের শিক্ষা দিয়ে দিব। আমি না হয় একটু ভুলই করেছিলাম, তার জন্য কত মাফ চাইলাম, শালা মাফ করলোই না, উল্টো শাস্তি দিল। এখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। এই মেয়ে, তোমার কার শাস্তি পেয়ে মন ভরে নাই, তাই জন্য আজ আবার নতুন করে শাস্তি নিলে? বলেই পুরো ক্লাসের সবাই হেসে উঠলো। সব জায়গায় তেরামো খাটে না, একটু ভালো হও, বুঝতে পারলে? এত সুন্দর হোরের মতো স্যারের সাথে কেউ ঝগড়া করে? একটু ভালো করে কথা বলতে পারো না? স্যার তো আমাদের সাথে কথাই বলে না, তা না হলে ঠিকই পড়িয়ে নিতাম। আচ্ছা, তোমাদের কি মনে হয় তোমাদের মতো আমার রুচি এতটাই খারাপ নাকি যে ওই বজ্জাত হনুমান বেড়ারে পটাতে যাবো? আল্লাহ তোমাদের ভালো রুচির অধিকার করে দিক, আমিন। এই মেয়ে, কি বললে? আমাদের রুচি খারাপ? সাবধানে কথা বলবে বলে দিলাম। তোমার স্যারকে ভালো নাই লাগতে পারে, কিন্তু স্যার আমাদের সবার ক্রাশ। স্যারকে নিয়ে একটা বাজে কথা বললে ছেড়ে দিব না, বলে দিলাম। আরে দেখ না, স্যার আসার পর থেকে শাস্তি পেয়েই যাচ্ছে, তাও লজ্জা নেই, বুঝলি? কেমন আমাদের সাথে তর্ক করেই যাচ্ছে। তাহলে কি তোমাদের চুম্মা দেবো ময়নারা? আমি তোমাদের খাই না পড়িও না, তোমাদের কথা আর আমায় চুপচাপ শুনতে হবে। তাও তোমরা আমাকে কার জন্য কথা শোনাচ্ছ? ওই ছাগলের মতো দেখতে হনুমান বেটার জন্য? সব তুই স্যারকে এত বকা দিস, যদি স্যারের কানে যাই তাহলে তুই শেষ। ওনার কানে গেলে আমার কচু হবে, আমি ভয় পাই নাকি? উনি বাঘ না ভাল্লুক যে আমাকে খেয়ে ফেলবে? আমি শখ কাউকে ভয় পাই না। কিছুটা ভাব নিয়ে কথাটা বললো। শখ, ওই দেখ স্যার আসছে। আল্লাহ বাঁচাও, বিশ্বাস করেন স্যার আমি কিছু বলি নাই, কিছু করিও নাই, এরা সবাই মিলে আমার সাথে ঝগড়া করছে। আমি খুব ভালো মেয়ে, আপনার কি মনে হয় আমার মতো মাসুম বাচ্চা কাউকে কিছু বলতে পারে? এসব বলছে, চোখ বন্ধ করে একদমই কথাগুলো বলে ফেললো শখ। আয়ান কোনো প্রতিক্রিয়া না করে ভুলে কলম রেখে গিয়েছিল, সেটাই নিতে আসছিল আয়ান। শখের একটা কথাও শুনতে পায়নি সে। শখের দিকে একবার তাকিয়ে গটগট করে চলে গেল আয়ান। শখ যেন হাফ ছেড়ে বাঁচল। কিরে, তুই নাকি ভয় পাস না? এখন তো ভয়ে ভেজা বেড়ালের মতো ম্যামেও করলি। এতক্ষণ তো সেই মুখে ফটো ফটো করছিলি, স্যারের সামনে সব টুস। তোদের মতো বান্ধবী থাকলে শত্রুর কি দরকার বল? কি তুই আমাদের শত্রু বলি? যা, তোকে আমরা সাহায্য করব না, আমরা যখন কেউ হয় না তোর। এমনিতেও তোদের কিচ্ছু করতে হবে না, আজ আমার ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব এখন। পাটা কেমন জানি অবশ হয়ে আসছে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কথাটা বলেই শখ চলে গেল। তোর এভাবে বলা ঠিক হয় নাই। দেখ, ও কষ্ট পেয়ে চলে গেল। সত্যি ওর পায়ের অবস্থা ভালো না, পুরো 40 মিনিট এক পায়ে দাঁড়িয়ে থাকা তুই কম কিছু মনে করেছিস নাকি? আমি নিশ্চিত আজ ওর জ্বর আসবে, কাল ও কলেজে আসতে পারবে না। তুই থাক, আমি দেখি, ওর সাথে যাই। আয়েশা দৌড়ে শখের কাছে আসলো। শখের পায়ে ব্যথা শুরু হওয়ার কারণে হাঁটতে সমস্যা হচ্ছে। শখ পড়ে যেতে লাগলেই আয়েশা এসে ধরে ফেলে। কি রে, তুই আসলি কেন? ক্লাস নেই? তুই হাঁটতে পারছিস না, আর আমি তোকে এভাবে একা ছেড়ে দিব নাকি? চল, আমিও তোর সাথে যাব। তোকে বাসায় পৌঁছে দিয়ে তারপরে আমি বাসায় যাব। না থাক, আমার সাথে কারো যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারি, আমার কাউকে দরকার নেই। ওলে বাবা লে, বাবুর লাগ হয়ে গেছে বুঝি। এত কথা না বলে চল, তোকে তাড়াতাড়ি বাসায় পৌঁছে দিয়ে আসি। তারপর শখ আর কিচ্ছু বলো না। আয়েশা শখকে বাড়ি পৌঁছে দিয়ে নিজেও বাসায় চলে গেল। কি রে মা, কোনো সমস্যা হয়েছে তোর? তুই কি কোনোভাবে অসুস্থ নাকি আজ এত তাড়াতাড়ি চলে আসলি? না আম্মু, এমনিতেই ভালো লাগছে না, একটু খারাপ লাগছে, তাই চলে আসলাম। কি হয়েছে আমার মেয়েটার? কি সমস্যা হচ্ছে মাকে বল, আমি কি ডক্টরকে কল করব? একবার এসে দেখে যেত তোকে। আম্মু তুমি একটুতে এত হাইপার হয়ে যাও কেন বলো তো? আমার কিছু হয় নাই, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। তুই সত্যি বলছিস তো? আমি যে কেন এত হাইপার হই তুই বুঝবি না, যেদিন তুই মা হবি সেদিনই বুঝবি। হ্যাঁ আম্মু সত্যি, ছোট থেকে তোমার এই ডায়লগ শুনে শুনে বড় হলাম গো আম্মু, আর কতবার শুনবো? যতদিন বেঁচে আছি ততদিন বলবো, আমি মরে গেলে তো আর কেউ বলবে না। আম্মু
একদম বাজে কথা বলবে না, দিলে তো মনটা খারাপ করে। বলেই শখ রাগে নিজের রুমে চলে গেল। পাগল মেয়ে একটা, খালি রাগ করে। আমি কি বোঝাতে চাই একটুও বুঝে না। একদিন ঠিকই বুঝতে পারবি, যেদিন আমি থাকবো না। রাত্রে শখের গায়ে জ্বর এসে ভরে গেছে। রাহেলা বেগম আসছিলেন মেয়েকে খাওয়ার জন্য ডাকতে। মেয়েটা দুপুরে এসে ঘুমিয়েছে, সারাদিন না খাওয়া। ডাকতে এসে মেয়ের গায়ে হাত দিয়ে আটকে ওঠে। এ কি, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। জ্বর আসলো কখন? একটাবার ডাকলো না আমাদের? কি গো, একটু উপরে আসো তো, দেখো মেয়ের গায়ে জ্বর এসে ভরে গেছে, ডক্টরকে কল করো। রাহেলা বেগমের চিৎকার শুনে আয়নাব সাহেব, মুনতাহা, ফিয়াজ সবাই চলে আসলো উপরে। কি হয়েছে আমার মেয়ের? মা, কি হয়েছে বোনের? সব নাটক, সবার থেকে ভালোবাসা নেওয়ার জন্য। এইসব আমি বুঝি না মনে করছে? এসব নাটক করে তোমাদের সবাইকে ভুলাইতে পারে, আমাকে না। যত সবের নাটক অন্য কোথাও গিয়ে করতে বলো। বেয়াদব কোথাকার। আব্বু আম্মু, তোমরা ওকে ঠিক মতো মানুষ করতে পারো না। দিন দিন বেয়াদব আরও বেশি হচ্ছে। যেদিন আমার হাতেও পড়বে ওই দিনই ও শেষ। বড়দের সামনে কি করে কথা বলতে হয় জানে না। বাবা, এখন রাগ করার সময় না, আগে মেয়েটাকে দেখো। মা, তুমি এক কাজ করো, ওকে তুলে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দাও, তারপরে মাথা পানি পট্টি দিয়ে দাও। আমার মনে হয় সুস্থ হয়ে যাবে। যদি তাও জ্বর না কমে তাহলে ডক্টর আঙ্কেলকে আসতে বলবো। কথাগুলো বলেই মুনতাহা চলে গেল। রাহেলা বেগম শখকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। সারা রাত জেগে শখের সেবা করলো। পরের দিন সকালবেলা আর কলেজ যেতে দিল না শখকে। এখন আর জ্বর নেই। আম্মু, তুমি কেন কাল সারা রাত জেগেছিলে? তুমি জানো না রাত জাগলে মানুষ অসুস্থ হয়ে যায়? আমার মেয়েটা যে কাল থেকে অসুস্থ হয়ে গিয়েছিল, আমি কি আরামে ঘুমোবো? আরামে না ঘুমাতে আমার পাশে তো ঘুমাতে পারতে। তুই বুঝবি না, যেদিন মা হবি সেদিন বুঝবি। সন্তানের কিছু হলে মা কখনো শান্ত থাকতে পারে না রে। শুরু হয়ে গেল তোমার উল্টাপাল্টা বকবকানি। যাও, তুমি গিয়ে ঘুমাও, আমি আজ রান্না করছি। দেখি জ্বর কমছে নাকি। আর তুই করবি রান্না? যে মেয়ে ডিম ভাজতে গিয়ে গলা পুড়িয়ে ফেলে, ওই মেয়ে নাকি রান্না করবে? তোমার আমাকে কি মনে হয় আম্মু, পারবো? শুধু শুধু আমাদের দুপুরের খাবারটা নষ্ট করিস না, বুঝলি? কামাই তো করিস না, আমার বাবার টাকায় বসে বসে খাস। কিছু একটা কর। আর কতদিন এভাবে আমার বাবার টাকা ধ্বংস করবি বল? আপু, তুমি এইভাবে বলছো কেন? বাবা কি তোমার একার নাকি? আমারও বাবা। আর আমি কি একা একা বসে বসে খাই নাকি? তুমিও তো বসে বসেই খাও। বড় মেয়ে হিসেবে তোমার দায়িত্ব আগে। আমি তো করবোই, আমার সাথে তোমারও দায়িত্ব আছে, মনে রেখো। বেয়াদব মেয়ে, বড় বোনের মুখে মুখে কথা বলিস, দেবো এক থাপ্পড়, সব দাঁত ফেলে দেবো। বেয়াদব মেয়ে কোথাকার। আপু, তুমি আমার সাথে সব সময় এমন করো কেন বলো তো? আমি কি দোষ করেছি যে তুমি আমাকে সব সময় অপমান করো? দেখতে পারো না? আমার তো এখন মনে হয় তুমি আদৌ আমার নিজের বোন। তো তোকে দেখতে পারার মতো কি কাজ করছিস? সবসময় বেয়াদবের মতো মুখে মুখে কথা বলিস। আপুরটা বিদায় হলে বাঁচি। মুনতাহা, ছোট বোনের সাথে এ তোমার কেমন ব্যবহার? ও আমার কিসের ছোট বোন? ওর মতো বেয়াদব মেয়েকে আমি ছোট বোন হিসাবে মানি না। বলেই চলে গেল মুনতাহা। শখ দাঁড়িয়ে কান্না করছিল। রাহেলা বেগম শখের চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরে বলল, আম্মু, আপু কেন দেখতে পারে না? আমি কি করছি যার জন্য আপু আমাকে সহ্য করতে পারে না? মন খারাপ করিস না মা, দেখবি একদিন মুনতাহা ঠিক ওর ভুল বুঝতে পারবে আর তোকে অনেক অনেক ভালোবাসবে। কবে আসবে সেই দিন? আর কত অপেক্ষা করব সেই দিনের? আর কাঁদিস না তো, চল আজ তোকে আমি রান্না করা শিখাবো। শখ এবার চোখের পানি মুছে কিছুটা খুশি হয়ে বলল, সত্যি আম্মু? হ্যাঁ সত্যি, এবার চল আমার সাথে। তারপরে শখ তার মায়ের সাথে রান্নাঘরে চলে গেল। পরের দিন সকালবেলা শখ আগে ভাগে রেডি হয়ে নিল যাতে কলেজে পৌঁছাতে দেরি না হয়। শখকে এত সকাল সকাল নিচে নামতে দেখে শখের আম্মু বলে উঠল, আচ্ছা, আমি কি ভুল দেখছি নাকি? সূর্য আজ কোন দিকে উঠেছে? আমার ঘুম পাগলি মেয়েটা আজ এত সকাল সকাল উঠে পড়লো। দেখো, তোমার মেয়ে কোথাও কিছু করছে নাকি? আজকাল তো দেখি সকালে উঠে কলেজে যায়। যে মেয়ে এত সকালে ডেকেও ঘুম থেকে তোলা যায় না, যে মেয়ে নিচে থেকে ঘুম থেকে ওঠে, আমার মনে হয় ও নিশ্চয়ই প্রেম করছে, বলল মুনতাহা। আব্বু, তুমি কি যে বলো না! আমি তোমাকে আগেই বলেছিলাম আমাদের কলেজে নতুন টিচার আসছে, খুব রাগী, দেরি হলে ক্লাসরুমে প্রবেশ করতে দেয় না, তাই জন্য আগে যাই, আর কিছু না।
বলল শখ। দেখলি তো, তুই শুধু শুধু আমার মেয়েটাকে ভুল বুঝিস। আমার মেয়ে প্রেম করার মতো মেয়েই না, যদিও বা করতো তোকে না বললে আমাকে নিশ্চয়ই বলতো। তাই না জেনে শুনে আমার মেয়ে নামে আজে বাজে কথা বলবি না। সারাদিন খালি আমার মেয়ে বলি কি, ও একটাই মেয়ে তোমার, আমরা কেউ না? তুমি এমন ভাব করো যেন তুমি আমাদের সৎ মা। মুনতাহা, এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, আমার তো মনে হয় আদৌ তুমি আমার নিজের মা তো, আমার সন্দেহ হয়। আপু, তুমি আম্মুর সাথে এমন ব্যবহার করছো কেন? ভালো কথা বললেও তুমি সেটা খারাপ ভাবে নাও। একটু ভালোভাবে নিলেই তো সমস্যা হয় না। এই মেয়ে, তুই চুপ থাক। এখন আমি কি করব না করব তোকে বলে তোর থেকে অনুমতি নিয়ে করতে হবে নাকি? যত সব। আম্মু, আমি আসছি বলেই মুনতাহার কথার কোনো উত্তর না দিয়ে খেয়ে চলে গেল শখ। সে জানে এখানে কথা বললে কথা বাড়বে, বই কমবে না। শখ কলেজে পৌঁছে ক্লাসরুমে আসতে দেখলো সবাই ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। কিরে, কি হয়েছে? সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন রে? আর বলিস না সোনা, কি হয়েছে জানিস? কি হয়েছে? তুই কাল কলেজে আসিস নাই, তাই স্যার তোর কথা জানতে চেয়েছিল। তারপর থেকে সবাই খুব করে হিংসা করছে, দেখতে পাচ্ছ না? আচ্ছা, এখন বুঝলাম সবাই কেন আমার দিকে অমন করে তাকিয়েছিল। আরে ভাই, আমি অসুস্থ ছিলাম তাই আসি নাই। আর স্যার স্টুডেন্টের কথা জানতে চাইতেই পারে, তাই বলে এমন করা লাগবে? আমিও ওইটাই কই। এটা ক্লাসরুম, গল্প করার জায়গা না। গল্প করার জন্য বাহিরে মাঠ আছে, যাও গিয়ে বসে গল্প করো। ওরা গল্প করছিল, আয়ান যে কখন এসে তোর পেছনে দাঁড়িয়ে আছে সেদিকে খেয়ালই ছিল না। সরি স্যার, আর হবে না। আসলে আমরা বুঝতে পারি নাই আপনি কখন আসলেন। সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? আমার ক্লাসে সময় যখন থেকে শুরু, আমি নিশ্চয়ই তার আগে বা পরে আসবো না। সরি স্যার, আর হবে না। আমাদের সময়ের দিকে খেয়াল রাখা উচিত ছিল। চুপচাপ গিয়ে বসো, আমার ক্লাসের সময় নষ্ট হচ্ছে। আর যদি গল্প করতে চাও তাহলে বেরিয়ে যেতে পারো। বলেই আয়ান ক্লাস শুরু করলো। 4 বান্ধবী মিলে চুপচাপ বসে ক্লাস করলো। মাঠে গোল হয়ে বসে আছে শখ ও তার দল। শালা বজ্জাত বেটা আমারে পাইছে কি? এমন কোনোদিন নেই যে আমাকে অপমান করতে ছাড়ে না। আজ মজা দেখামো। সব কিছু রেডি তো? সব কিছু রেডি, এবার তুই রেডি হ। বোন, আরেকবার ভেবে দেখ। আমার সেই ভয় লাগছে, যদি ধরা পড়ে যাই তাহলে আমরা সবাই শেষ। তোর কথা শুনে আমারও ভয় লাগছে বোন। দেখ বোন, শেষে এসে সব কিছু এলোমেলো করে দিস না। শখ চুপি চুপি আয়ানের রুমে গিয়ে কিছু একটা করে চলে আসলো। তোর সাহস আছে বলতে হবে, বাকি কাজটা কখন করবি? তোরা থাম, আমি কাজটা করে আসি। শালা বজ্জাত বেটার ক্লাস শেষ, এখনই বেরোবে। দেখি সর, আমাকে গাছের সাথে দড়ি বাঁধতে দে। এরপর শখ গাছের সাথে দড়ি বেঁধে নিল। আয়ান যাচ্ছে, সবাই ওর দিকে তাকিয়ে আছে। কেউ কেউ মুখ টিপে আসছে। আয়ান ভ্রুকুচকে আর চোখে সবার দিকে তাকাচ্ছে। হলোটা কি? সবাই ওর দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? আয়ান দাঁড়িয়ে একটা ছেলেকে কিছু বলতে যাবে, ছেলেটা আয়ানের হাতে 100 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে চলে গেল। আজব ব্যাপার, আমাকে টাকা দিল কেন? প্রচণ্ড রাগ লাগছে আয়ানের। আমি জোকার নাকি সবাই আমার দিকে তাকিয়ে আছে, আবার টাকা দিচ্ছে? এই শোনো। জি স্যার, বলুন। আচ্ছা, আমাকে দেখে কি জোকার মনে হচ্ছে? না স্যার, এমন কথা বলছেন কেন? তাহলে সবাই আমাকে দেখে হাসছে কেন? একটা ছেলে আমাকে টাকা দিয়ে গেল, মনে হয় আমি ফকির, ওর থেকে ভিক্ষা চেয়েছি, তাই আমাকে দান করে গেল। অনেকটা রেগেই বলল আয়ান। এবার ছেলেটা আয়ানকে বেশ ভালোভাবে দেখে ছেলেটাও হাসা শুরু করলো। কি হলো, তুমি হাসছো কেন? রেগে বলল। স্যার, হাসবো না? আপনি যদি এভাবে পিঠে এসব লিখে ঘুরে বেড়ান তাহলে শুধু আমি কেন, সবাই হাসবে। স্যার, আমি আপনাকে দেখাই। কথাটা বলেই ছেলেটি আয়ানের পিঠে থেকে কাগজটি এনে দিল। কাগজটি দেখে আয়ানের মাথায় আগুন ধরে গেল। কে করেছে এই কাজ? স্যার, আমি জানি না, আপনার পিঠে থাকা কাগজের লেখা দেখে সবাই হাসছে। কি লেখা? মাহিরি রামগরুরের ছানা, আসতে তাদের মানা, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়াডোটে শিং, যে যা পারে দয়া করে সাহায্য করে যান কিছু, বলে ছেলেটি হাসা শুরু করলো। শাট আপ। আমাকে দেখে খুব হাসি পাচ্ছে তাই না? আমি যদি জানতে পারি কে এই কাজ করেছে, তার কি পরিমাণ শাস্তি অপেক্ষা করছে সে নিজেও জানে না। স্যারদের সাথে বেয়াদবি করবা
স্বাদ মিটিয়ে দিতাম। আমি তো খুঁজে বের করবই কে এই কাজ করেছে। বলে আয়ান রাগে গজগজ করতে করতে চলে যেতে লাগলো। একটু দূরে আসতেই উপর থেকে আয়ানের মাথায় কিছুটা পড়লো। আয়ান চোখ মেলে তাকাতেই পাচ্ছে না, কি বাজে গন্ধ। এবার আয়ানের রাগ চরম পর্যায়ে উঠে গেল। আমার মাথায় গোবর পানি কে ফেললো? আমি জানতে চাইছি কে ফেললো। প্রচুর রেগে বলল, স্যার আমরা কেউ কিছু করিনি, কে করেছে আমরা জানি না, দেখেও নাই। আমি তো খুঁজে বের করবই, কালের শাস্তি ওরা পাবেই। আমি যে কতটা খারাপ হতে পারি ওরা নিজেও জানে না। নিজেদের খুব চালাক মনে করে, তাই না? বলেই আয়ান চলে গেল। শালা বজ্জাত বেটা, ঠিক হয়েছে, বেশ হয়েছে। এখন কেমন লাগে আমাকে সারাদিন বকাঝকা করে আমাকে? এবার বুঝুক শখ কি জিনিস, আর কোনোদিন শখের সাথে লাগতে আসবে? শখ মনে হয় আমরা শেষ, স্যার আমাদের ধরে ফেলেছে মনে হয় রে। দেখলি না স্যার শেষে কি বলে গেল? আমার মনে হয় আমার আর পড়াশোনা করা হবে না, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাড়াতাড়ি মর, তাহলে তো চলে যেতে পারবো রে। এমনিতে অনেক ক্ষুধা লাগছে আমার, চল কিছু খাওয়াবে। চল তোকে বিষ কিনে দেই, তুই বিষ খা, তাও চুপ করে থাক। আশা করি বিষ খেলে তোর আর কিছু খেতে ইচ্ছে করবে না। দেখলি তো সিয়াম কি বললো? ঠিক বলছে, বিষ খেলে আর তোর ক্ষুধা লাগবে না, তোর বাবা মায়ের ভাত বেঁচে যাবে। বলেই সবাই হেসে উঠল। আমি যদি মরে যাই তাহলে তোদের ঠিক মনে পড়বে ছেলেটা খেতে চেয়েছিল, খাওয়ালাম না। তাই বলছি, আফসোস করার থেকে বেঁচে আসি, আমাকে খাইয়ে দে। তুই মরে গেলে যে আমরা সবাই খেতে পারবো? তুই তো একা খাবি, আর তুই মরে গেলে আমরা সবাই খেতে পারবো। এখন বল, তুই তোর একার কথা ভাববি নাকি আমাদের সবার কথা ভাববি? তোরা এত খারাপ, আমি মরে গেলে আব্বা আম্মুরে কমু তোদের যেন দাওয়াত না দেয়। দাওয়াতের দরকার নেই ভাই, তুই শুধু মর, বাকিটা আমরা বুঝে নিব। মরলে তো তোদেরকে মেরে মরবো। কচু কি শুরু করলি? চল বাসায় যাই, দেরি হয়ে যাচ্ছে। দেরি হলে বাসায় বকা খেতে হবে আবার। সবাই মিলে বাসায় চলে গেল। পরের দিন সকালবেলা সবাই ক্লাসরুমে ছিল। আয়ান ক্লাসে প্রবেশ করতেই সবাই উঠে দাঁড়িয়ে সালাম দিল। আয়ান এবার সবাইকে বসতে বললে সবাই বসে পড়ল। আয়ান আজ প্রচণ্ড রেগে আছে দেখেই বোঝা যাচ্ছে। ক্লাস শেষ করেই এক এক করে নাম বলতে শুরু করলো। কাব্য, সিয়াম, আমান, মেধা, আয়েশা, স্নেহা, শখ, সবাই আমার কেবিনে চলে আসো। চোখ গরম করেই বলেই চলে গেল। আয়ানের কথায় সবাই উঠে দাঁড়ালো। তারপর সবাই একজন আরেকজনের মুখে চাওয়াচাই করছিল। আমি তোকে বলেছিলাম শখ, স্যার সব কিছু ধরে ফেলেছে। আজ আমরা শেষ, আমাদেরকে কলেজ থেকে বের করে দিবে, আমাকে বাসা থেকেও বের করে দিবে। এখন আমার কি হবে? শুরু হয়ে গেল তোর নাটক, কিচ্ছু হবে না। চল তো, স্যার মনে হয় কোনো কারণে ডাকছে, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। আমি কিছু জানি না, আমাদের কি বলে আমরা বলে দিব তুই সব কিছু করেছিস। আচ্ছা বাবা, তোরা তাই বলিস। আমি চাই না আমার জন্য তোদের কোনো সমস্যা হোক। চল এবার সবাই যাই। সবাই আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে দেখ। ওই সব দেখে আমাদের কোনো কাজ নেই, চল। কথাটা বলেই সবাই চলে গেল। সবাই আয়ানের ক্যাবিনের সামনে দাঁড়িয়ে আছে। সবাই খুব ভয় পাচ্ছে। শখ প্রথমে সাহস দেখালে এখন মনে মনে সেও খুব ভয় পাচ্ছে। শখ কিছুটা সাহস নিয়ে বলল, আসতে পারি স্যার? আসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। স্যার আমাদের কেন ডেকেছিলেন? আয়ান তার ল্যাপটপ সামনের দিকে ঘুরিয়ে দিল। ভিডিও দেখে সবার হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আয়ান রাগী দৃষ্টি নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। সবাই একসাথে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোমাদের সবার বাবা মায়ের নাম্বার দাও। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। আপনাকে কথা দিচ্ছি এমন ভুল কোনোদিন করব না। প্লিজ বাসায় জানাবেন না, তাহলে আমাদেরকে মেরেই ফেলবে। আমি তোমাদের থেকে নাম্বার চেয়েছি, কোনো অজুহাত শুনতে চাই নাই। তাড়াতাড়ি তোমাদের বাবা মায়ের নাম্বার দাও। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। অনেকটা রেগেই বলল। শখ বাদে এবার সবাই কান্না করতে করতে আয়নের পা ধরে বলল, স্যার ভুল হয়ে গেছে স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার, আর কোনোদিনও এমন করবো না ভুল স্যার। যদি করি তাহলে আমাদের কলেজ থেকে বের করে দিয়েন স্যার, দয়া করুন স্যার। আয়ান কিছু ভেবে বলল, বেশ, আমি তোমাদের মাফ করব। আর যে ভুল করে পরে সে যদি তার ভুল বুঝতে পারে তাহলে তাদের একটা সুযোগ দেওয়া অবশ্যই উচিত। সবাই মিলে বলল, সত্যি। আর সত্যি স্যার, আমাদের মাফ করে দিয়েছেন। আরে
এত খুশি হবার কিছু নেই। ভুল যখন করেছো শাস্তি তোমাদের পেতেই হবে। এখন যদি তোমাদের শাস্তি না দিয়ে মাফ করে দেই তাহলে নেক্সট টাইম আবার এমন ভুল করবে। প্লিজ স্যার, বাসায় বলবেন না। এটা বাদে আপনি যা শাস্তি দিবেন আমরা মাথা পেতে নিব। তুমি আমার স্যার নাকি আমি তোমাদের স্যার? আমি তোমাদের কি শাস্তি দেব তা এখন তোমাদের থেকে জেনে নিতে হবে। সরি স্যার, মাথা নিচু করে বলল। আয়ান একটা ব্যাট নিয়ে আসলো আর সবার উদ্দেশ্যে বলল সবাই হাত পাতো। আয়ানের কথার সাথে সাথে সবাই হাত পাতলো। আয়ান অনেক জোরে জোরে সবার হাতে ব্যাট দিয়ে মারলো। মারা শেষে ব্যাট হাতের সাথে চেপে ধরে রেখেছিল। সবার হাত লাল হয়ে গেছে। ব্যাট হাতে চেপে ধরে রাখার জন্য হাত খুব জ্বলছিল। আশা করি এরপরে কোনো স্যারের সাথে বেয়াদবি করার আগে মনে থাকবে তোমাদের। স্যার, আমরা এমন কাজ আর কখনো করব না। কান ধরো সবাই, 10 বার কান ধরে উঠবস করবে আর কথাগুলো বলবে। হ্যাঁ না হ্যাঁ নাও শুরু করো। আর যদি ইচ্ছে না থাকে তাহলে আমি অন্য রাস্তা দেখতে পারি। না না স্যার, আমরা বসছি। সবাই কান ধরে উঠবোস করছে আর কথাগুলো বলছে। স্যার মাফ করে দিন, এমন ভুল আর আমরা কোনোদিনও করবো না স্যার। হঠাৎ করে আয়নার চোখ গেল শখের দিকে। রাগে চোখ লাল হয়ে গেছে। রাগে গজগজ করতে করতে বলল, এই মেয়ে, তোমাকে কি আলাদা করে ইনভাইটেশন করতে হবে? স্যার, আসলে আমার পায়ে খুব ব্যথা, তাই জন্য উঠবস করতে পারছি না। আয়ান ভ্রুকুসকে তাকালো শখের দিকে। এতক্ষণ তো ঠিকই ছিল, উঠবস করার কথা বলতেই পায়ে ব্যথা শুরু হলো। স্যার, আমাদের হয়ে গেছে, এবার কি আমরা যেতে পারি? ওর নাম কি? আর এটা বলো, তোমরা আমার সাথে এই কাজ করলে এই বুদ্ধিটা কার? এবার সবাই চুপ হয়ে গেল। আয়ান রেগে আবার বলল, তোমাদের আমাকে কি মনে হয়? আমি তোমাদের ফ্রেন্ড, মজা করছি তোমাদের সাথে। আমি বলছি না, এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি। কিছুটা ধমক দিয়ে বলল। সবাই ভয়ে কেঁপে উঠল। মেধা ভয়ে কান্না করে বলে দিল যে তারা শখের কথা এই কাজ করেছে। শখ তো ভয়ে শেষ। এখন কি হবে? কে বাঁচাবে ওকে? আল্লাহ বাঁচাও। বেশ ঠিক আছে, শখ বাদে তোমরা সবাই চলে যাও। সবাই খুশিতে গদগদ হয়ে চলে গেল, কিন্তু শখের জন্য খারাপ লাগছে। মেয়েরা কি করে পারলো শখের নাম বলে দিতে? তুই এটা কি করলি? শখের নামটা কেন বলে দিলি? শখ আমাদের জন্য কি করে না রে? তুই এটা কোনো ফ্রেন্ড এর পরিচয় দিলি? বলল আমান। আমি মানছি মেধা, তুই খুব সহজ সরল, ভয় পাস খুব স্যারকে, তাই বলে তুই ফ্রেন্ডকে এভাবে বিপদের দিকে ঠেলে দিবি? বলল আয়েশা। আমি বলতে চাই না রে, ভয়ে বলে দিছি। সত্যি আমি ফ্রেন্ড হবার যোগ্যতা রাখি না। কান্না করতে করতে বলল মেধা। এখন যা হবার তা হয়ে গেছে। এখন স্যার না জানি শখকে কতটা শাস্তি দিবে, আল্লাহ মালুম। এই ভালো জানতে পারবো। চল সবাই ওর জন্য অপেক্ষা করি। বলেই সবাই বাইরে শখের জন্য অপেক্ষা করতে লাগলো। আয়ান রাগের দৃষ্টিতে শখের দিকে তাকিয়ে আছে। শখ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আয়ান শখের দিকে এগোতে এগোতে বলতো, আমাকে তোমার কি মনে হয়? আমি কি তোমার ফ্রেন্ড তাই আমার সাথে যখন যেভাবে ইচ্ছে সেভাবে মজা করবে? অনেকটা শান্ত হয়ে বলল আয়ান। শখ আয়ানের এমন শান্ত হতে দেখে আরো বেশি ভয় পেয়ে গেল। ঝড়ের পূর্বে সবকিছু শান্ত হয়ে যায়, তাহলে আয়ানের এই শান্ত হওয়াটা কি ঝড়ের আগে হওয়া পূর্বাভাস? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আর এমন ভুল কোনোদিন করব না। মাথায় আনা তো দূর, মুখেও আনবো না। আমাকে মাফ করে দিন। কাঁপা কাঁপা গলায় বলল শখ। আয়ান এবার রেগে শখের 2 হাত দেয়ালে চেপে ধরল। আয়ান সামনে এগোচ্ছিল, তা দেখে শখ ভয়ে পেছাতে পেছাতে কখন যে দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভয়ে সেদিকে খেয়ালই নেই শখের। আমি তোমার ফ্রেন্ড হই নাকি তোমার কাছে কোনো রিলেটিভ হই যে তুমি আমার সাথে এমন ফালতু মজা করবে? শখ, আমি তোমার স্যার হই। স্যারদের কিভাবে সম্মান করতে হয় তুই জানো না? তোমাকে কেউ শেখায় নাই? এত বছর পড়াশোনা করে কি শিখছো? আয়ান শখের এতটা কাছে চলে আসায় শখ ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আয়ানের গরম নিঃশ্বাস শখ অনুভব করতে পারছে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে শখের, কিন্তু প্রকাশ করতে পারছে না। এদিকে আয়ান শখের হাত এত জোরে চেপে ধরতে শখ সহ্য করতে না পেরে শখ ফুপিয়ে কান্না করে দিল। এবার আয়ানের হুঁশ আসলো, রাগের মাথায় কি করে বসলো। এবার আরো রাগ লাগছে শখের কান্না দেখে। এবার চিৎকার করে বলে উঠল, আমার চোখের সামনে থেকে সরে যাও। একে তো অপরাধ করছো, তার উপরে আমার কথা অমান্য করেছো, এখন আবার কান্না করছো। আমার মুখের সামনে থেকে সরে যাও শখ।
আপাতত আমি তোমার মুখটা দেখতে চাচ্ছি না। আমার রাগ উঠে গেলে আমি তোমাকে কি করব নিজেও জানি না। বলেই টেবিলের নিজের হাতে আঘাত করলো। শখ আর এক মুহূর্ত দেরি না করে কান্না করতে করতে বেরিয়ে আসলো। ওরা সবাই শখের জন্য অপেক্ষা করছিল, কিন্তু শখকে কান্না করতে দেখে সবাই অবাক। কোনো কথা না বলে শখ দৌড়ে চলে আসলো। বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলে সোজা নিজের রুমে গিয়ে দরজা আটকে দিয়ে ফ্লোরে বসে কান্না করছে শখ। একসময় কান্না করতে করতে ফ্লোরে ঘুমিয়ে পড়লো শখ। বিকেল 4টায় বাবার ডাকে ঘুম ভাঙলো শখের। মামুনি, আর কত ঘুমোবি? সারাদিন না খেয়ে আছিস। এখন ওঠ মা, সন্ধ্যা 6টা থেকে তোদের নতুন টিচার আসবে পড়াতে। উঠে ফ্রেশ হয়ে খেয়ে নে। শখ বাবার কথা মতো উঠে শাওয়ার নিয়ে নিচে এসে খেতে বসলো। কি রে মা, তোর কি শরীর খারাপ নাকি? সেই দুপুরে এসে না খেয়ে ঘুমিয়েছিস? বলল শখের আম্মু। না আম্মু, সকাল সকাল উঠছিলাম না, ঘুম হয় নাই, তাই এখন ঘুমিয়ে শোধ নিলাম আর কি। শখের কথা শুনে শখের আম্মু হেসে দিল। পাগলি মেয়ে একটা, পুরোই ঘুম পাগলি হয়েছিস। ঠিক তোর মায়ের। মায়ের মানে আম্মু? রাহেলা বেগম আমতা আমতা করে বলল। না মানে আমার মতো। আমি আগে ঠিক তোর মতোই ছিলাম, খুব ঘুমাইতাম, কেউ আমাকে মেরেও তুলতে পারতো না। সত্যি রে মা, এখন যা রেডি হয়ে নে, তোদের নতুন টিচার আসবে। অনেক খুঁজে একটা ভালো টিচার পেয়েছি। আগের টিচারটা বদলি হয়ে যাওয়াতে অনেক ক্ষতি হয়ে গেছে তোদের। আর পড়াশোনায় ফাঁকি দিলে চলবে না কিন্তু। রেডি হয়ে বই নিয়ে বোনের রুমে আয়। কিন্তু আম্মু, আপু যদি রাগ করে? আপু তো আমাকে দেখতে পারে না, আমি আপুর রুমে গেলে আবার সমস্যা তৈরি করবে। সত্যি আম্মু? তাহলে খুব ভালো হবে, আমি আর আপু একসাথে পড়াশোনা করব। স্যার আসতে না থেকে মুনতাহার রুমে বই রেখে শখ চিপস খাচ্ছিল আর টিভিতে কার্টুন দেখছিল। একা একা ভালো লাগছিল না। মুনতাহাও ওর সাথে ভালো করে কথা বলে না। হঠাৎ করেই কলিং বেল বেজে উঠল। শখ ভাবলো হয়তো স্যার এসছে। দৌড়ে দরজা করে দিয়ে সামনে তাকাতেই 100 ভোল্টের শক খেল। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। দু চোখ ডলা দিয়ে নিল। না, সে তো ভুল দেখছে না, এটা তো সত্যি আয়ান স্যার। উনি এখানে কোনোভাবেই অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল শখ। উনি এখানে কেন? হ্যাঁ, কিন্তু আয়ান অবাক হলো না। শখের বাবার থেকে জেনে বুঝতে পারছিল আয়ান, কিন্তু আয়ানের জানার মতো শখের বাবার তো একটাই মেয়ে ছিল। শখ আসলো কোথা থেকে? হয়তো পরে হয়েছে। সেসব ভেবেই কাজ নেই, যে কাজ করতে আসছি সে কাজ করে চলে যাব। আমাকে কি ভেতরে আসতে দিবে নাকি বাহিরে দাঁড় করিয়ে রাখবে? না মানে স্যার, আপনি এখানে? তোমাদের পড়াতে এসেছি। আমি যতদূর জানি আপনি কাউকে বাসায় গিয়ে পড়ান না। আমি দেখেছি, আরো আসবে না? পেছন থেকে বলল শখের বাবা। আয়ান শখের বাবাকে দেখে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? তোমার আসতে কোনো সমস্যা হয় নাই তো বাবা? তোমাকে অসংখ্য ধন্যবাদ এই গরিবের ঘরে পড়াতে আসার জন্য। আসসালামু আলাইকুম স্যার, আমিও ভালো আছি। আপনি কি যে বলেন না, আপনি আমার স্যার, আমার গুরুজন। আপনাকে আমি অনেক সম্মান করি। আপনি ছিলেন আমার প্রিয় শিক্ষক। আর আপনি ডাকবেন আমি আসবো না, এটা কোনো দিন হয়? আপনি বললে আমি নিজের জীবনও দিয়ে দিতে রাজি স্যার। সোনার টুকরো ছেলে আমার। জানিস তো সকমা, আয়ান আমার স্টুডেন্ট ছিল, ক্লাসের ফার্স্ট বয় ছিল। ও সব সময় ক্লাস টপার ছিল আর অনেক ভালো ছিল। আমি যা বলতাম আমার সব কথা শুনতো। ওর ব্যবহার ছিল অনেক সুন্দর, যা আমাকে খুবই মুগ্ধ করেছিল। সেই জন্য আমি ওকে খুব ভালোবাসতাম। আমার প্রিয় ছাত্র ছিল। ও আচ্ছা, তার মানে আয়ান স্যার বাবার ছাত্র ছিল। বাবা তোমার ছাত্র, তোমার মতোই হয়েছে, বদমেজাজি। বিড়বিড় করে বলল শখ। না বাবা, কিছু বলি নাই। আয়ান আসো বাবা, ভেতরে আসো। সবাই মিলে ভেতরে আসলো। কিছু গল্প করে আয়ান মুনতাহার রুমে গেল। স্যারকে ডেকে মুনতাহার সালাম দিল। আয়ান মুনতাহার শখকে পড়ানো শুরু করলো। শখ পড়া বাদ দিয়ে খালি বারবার আর চোখে আয়ানের দিকে তাকাচ্ছে। একটু পরে শখের আম্মু যে শখকে ডেকে নিয়ে গেল। ছেলেটা কতদিন পরে আসলো, কিছু নাস্তা পানি না করালে হয়? পড়াশোনায় ক্ষতি হবে জন্য আয়ান মানা করলে উনি শোনেননি, শখকে নিয়ে চলে গেল। এসব কথা বলে শখের আম্মু নাস্তা তৈরি করে শখের হাতে দিয়ে বলল, যা দিয়ে যা। শখ বাধ্যমের মতো নাস্তা নিয়ে মুনতাহার রুমে গেল। শখ যখনই নাস্তার ট্রেতে টেবিলে রাখছিল তখনই আয়ানের চোখ যায় শখের হাতের দিকে। ফর্সা হাতে ওর 5 আঙ্গুলের দাগ স্পষ্ট ফুটে আছে, লাল হয়ে আছে 2 হাত। আয়ান কি দেখছে তাই কৌতূহলবশত দেখার জন্য আয়ানের চোখ লক্ষ্য করে শখ দেখলো
আয়ান ওর হাতের দিকে তাকিয়ে আছে। তা দেখে শখ তাড়াতাড়ি করে নিজের হাত ওনার ভিতরে ঢোকালো। মুনতাহার শখ বসে লিখছে, পাশেই বসে আছে আয়ান। শখের যে লিখতে কষ্ট হচ্ছে আয়ান ভালো করেই বুঝতে পারছে। এবার শখ খাতাটা আয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার নিন, হয়ে গেছে আমার। আয়ান অবাক হয়ে শখের দিকে তাকিয়ে আছে। এত জটিল একটা অঙ্ক এত তাড়াতাড়ি করে ফেললো। আয়ান বেশ খুশি হলো। মেয়েটা মনে হয় খুব ভালো ছাত্রী। খুব আগ্রহ নিয়ে বলল, কই দেখি দাও তো কেমন লিখলে। তারপর শখ খাতাটা আয়ানের দিকে এগিয়ে দিল। খুশি হয়ে খাতাটা নিলেও এখন রাগে আয়ানের চোখ লাল হয়ে গেছে। এগুলো কি শখ? শখ কিছুটা ভয় পেয়ে যায় আর বলল, কি স্যার অঙ্ক? তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু তুমি এগুলো কি করছো? আর তোমার হাতের লেখার এই অবস্থা কেন? হাতের লেখার যদি এই অবস্থা হয় তাহলে পরীক্ষাতে ভালো নাম্বার পাবে না। তোমার এই কাকের ঠ্যাঙের মতো লেখার জন্য কিছু নাম্বার কেটে দিবে। স্যার আপনি এটা বলতে পারলেন? আমি কত সুন্দর করে অঙ্কটা করে দিলাম। আপনার তো আমাকে নোবেল দেওয়া উচিত। হ্যাঁ, নোবেল তো অবশ্যই দিব, নাও হাত পাতো। কিন্তু কেন স্যার? তোমাকে নোবেল দিব। স্যারের কথা তো আর অমান্য করা যায় না, তাই নিরুপায় হয়ে হাত পাতল শখ। আয়ান স্কেল দিয়ে শখের 2 হাতে মারল। শখ ব্যথায় হাত সরিয়ে নিল। পেয়েছো নোবেল, আর লাগবে? শখ তখন কাঁদো কাঁদো হয়ে ইনোসেন্ট ফেস করে বলল, না স্যার, লাগবে না। এমনিতেই নোবেলটা অনেক সুন্দর ছিল। আমার সারা জীবন মনে থাকবে। শালা বজ্জাত বেটা, আমার বাসায় এসে আমাকেই মারিস? তোরে দেখা নিমু। তা না হলে আমার নামও শখ না। আমাকে গালি দেওয়া শেষ হলে এবার পড়াশোনায় মন দাও। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তুমি কিন্তু ভালো করেই জানো। স্যার জানেন, আমি না পদার্থবিজ্ঞানে 4 বার ফেল করছি। আয়ান শখের কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। ফেল করেছে 4 বার, আবার গর্ব করে বলছে। আয়ান রাগী চোখ নিয়ে তাকাতেই শখ ভয়ে আর কোনো কথা না বলে পড়াশোনায় মন দিল। এভাবেই কাটছিল শখ ও আয়ানের জীবন। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। এভাবে ঝগড়া, রাগ, খুনসুটি দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছিল। আয়ান ঠিক প্রতিদিন এর মতোই আজও ওদের পড়াতে আসছে। আপু, তোমার একটা কলম দিবে গো? আমার কলমের কালি শেষ হয়ে গেছে, উপরে যেতে ইচ্ছে করছে না। যেতে ইচ্ছে করছে না নাকি আমার এই কলমের প্রতি যে তোর কতটা লোভ সেটা বল। জানিস তোকে কলমটা দিলে আর ফেরত নিব না, সেই জন্য কৌশলে নিতে চাইছিস। এসব তুমি কি বলছো আপু? এমনিতে তোমার কলমটা খুব সুন্দর, আমার বেশ পছন্দ। অনেক খুঁজেও পাই নাই। তুমি কোথা থেকে কিনেছো আপু? আমি তোমাকে টাকা দিব, আমাকে একটা এনে দিবে? তোর সবসময় আমার প্রতি এত হিংসা কেন রে? একে তো বাবা মাকে আমার থেকে কেড়ে নিয়েছিস, এখন আবার জিনিসে নজর দিচ্ছিস। বাবা কি তোকে কলম কম কিনে দেয় না কি রে, যে আমার কলমটাই তোকে দিতে হবে? আপু, তুমি সব সময় এমন করো কেন আমার সাথে? একটা ভালো করে কথা বলতে পারো না? বেয়াদব মেয়ে, চুপ, একদম চুপ থাক তুই। এখন তোর থেকে শিখতে হবে আমি কিভাবে কথা বলবো না বলবো। আর একটা কথা বললে কোষে থাপ্পড় বসিয়ে দিব, বলে দিলাম। খুব মুখে মুখে তর্ক করতে শিখে গেছো তাই না? আয়ান সবকিছু দেখছিল। এবার রেগে গিয়ে বলল, কি হচ্ছেটা কি? তোমাদের সামনে আমি বসে আছি, তোমাদের কি সেদিকে খেয়াল আছে? বেয়াদবের মতো ঝগড়া করে যাচ্ছ। আর মুনতাহা শখ না হয় ছোট, তুমি তো বড়, তোমার এটা কেমন ব্যবহার? আপনি স্যার স্যারের মতো থাকবেন, পড়াতে আসছেন পড়িয়ে চলে যাবেন। আপনাকে পড়ানোর জন্য রাখা হয়েছে, জ্ঞান দেওয়ার জন্য নয়। মুনতাহা! চিৎকার শুনে শখের বাবা মা চলে আসলো। ওদের দেখে আয়ান রেগে বলল, স্যার, আমি আপনার এই বেয়াদব মেয়েকে পড়াতে পারবো না, আমাকে মাফ করবেন। বলেই চলে যেতে লাগলো। হ্যাঁ হ্যাঁ যান, আমিও আপনার মতো শিক্ষকের কাছে পড়তে চাই না। এই মেয়ের সাথে একসাথে পড়াশোনা করা আমার পক্ষে সম্ভব না। আমার সব কিছু কেড়ে নিয়ে শান্তি হয় নাই, এখন আসছে আমার জিনিস নিতে। লজ্জা করে না অন্য জিনিস চাইতে? সরি আপু, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন তোমার থেকে কোনো কিছু চাইবো না। তুই মরতে পারিস না? তুই মরলে আমার শান্তি, আপদ বিদায় হলেই বাঁচি। তুই তোর মা। মুনতাহা, কথাটা বলেই মুনতাহার বাবা ওর গালে থাপ্পড় বসিয়ে দিল। তুমি যদি আর একটা কথা বলেছ, আমার থেকে খারাপ কেউ হবে না। আমি তোমাকে ঠিক মতো মানুষ করতে পারি নাই। তোমার জন্য কোথাও গিয়ে নিজের সম্মান রক্ষা করতে পারি না। কি ভাব করছিলাম আমি যে তোমার মতো মেয়ে দিল আমাকে আল্লাহ? এখন নিজের মেয়েকে দেখতে পারো না, অথচ অন্য। মুনতাহার আম্মু, ওকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও।
তা না হলে ওকে কি করব আমি নিজেও জানি না। বেয়াদব মেয়েকে জন্ম দিয়েছি। আমার রুম আমি কেড়ে নেব। আমার রুম আমি কেন যাব? তোমরা সবাই আমার রুম থেকে বের হয়ে যাও। আর হ্যাঁ, এই স্যার আমাকে কাল থেকে যেন না পড়াতে আসে। শখের বাবা মা সবাই চলে আসলো। মুনতাহা দরজা লাগিয়ে দিল। আয়ান বাবা, আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি। আমি আমার মেয়েটাকে মানুষ করতে পারি নাই। আমার জন্য তোমাকে অসম্মানিত হতে হলো, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এসব কি বলছেন স্যার? আপনার কোনো দোষ নেই। আপনি কেন মাপ চাইবেন? কাল থেকে আমি আর পড়াতে আসবো না স্যার। আমাকে মাফ করবেন। এমন বেয়াদব মেয়ে আমার পক্ষে পড়ানো সম্ভব না। প্লিজ বাবা, এমন করো না। এখন তুমি না পড়ালে আমার মেয়ের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বাবা, বলো, আমার শখ কি তোমার সাথে কোনো বেয়াদবি করেছে? না আঙ্কেল, শখ খুব ভালো মেয়ে, মুনতাহার মতো বেয়াদব না। তাহলে বাবা, মুনতাহাকে না পড়াও, আমার শখকে তুমি পড়াও। ওর সামনে পরীক্ষা। এখন যদি পড়াশোনা ঠিক মতো না করতে পারে তাহলে রেজাল্ট খারাপ হয়ে যাবে ওর। বাসায় একটুও পড়তে বসে না। আয়ান একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে স্যার, আমি শুধু শখকে পড়াবো, কিন্তু যদি আপনার বড় মেয়েকে পড়ানোর কথা বলেন তাহলে আমাকে মাফ করবেন। না বাবা, তোমার আমার বড় মেয়েকে পড়াতে হবে না, আমার শখকে পড়ালেই হবে। আচ্ছা স্যার, আজ তাহলে আমি আসি। তখনই শখ ব্যাগ হাতে করে নিয়ে নিচে নামলো। কিরে মা, তুই ব্যাগ নিয়ে আসলি কেন? আপু আমাকে ভালোবাসে না, দেখতে পারে না। আপু মনে করে আমার জন্য তোমরা ওকে ভালোবাসো না, তাই আমি চলে যাচ্ছি। তাই আপু ভালো থাকুক। বলেই শখ চলে গেল। কি গো, মেয়েটা চলে যাচ্ছে, আটকাও ওকে। একটু পরে আবার দৌড়ে আমার কাছে আসবে, খালি একটু অপেক্ষা করো। স্যার, শখ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর আপনি ওকে কিছু বলছেন না? একটু অপেক্ষা করো বাবা, তুমি নিজের চোখেই দেখতে পাবে। একটু পরে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরলো শখ। বাবা আমাকে বাঁচাও, 3টা কুকুর আমাকে মেরে ফেললো, প্লিজ আমাকে বাঁচাও বাবা। কান্না করতে করতে বলল, কেন এখন আমি বাঁচাবো কেন? তুই না বাড়ি ছেড়ে চলে গেলে? এই সাহস নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলি? আমি যেতে পারবো। আমাকে একটু এগিয়ে দিয়ে আসো। কত দূর? কুকুর পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো, তাহলে হবে? না লাগবে না, আমি কোথাও যাব না ভাই। এবার সবাই হো হো করে এসে উঠলো। পাগলি মেয়ে আমার, আমি জানতাম তোর এত সাহস নেই, যা রুমে যা। শখ রুমে চলে গেল, আয়ান বাসায় চলে গেল। ক্লাসরুমে চুপচাপ বসে আছে শখ। এটা কেন জানি সবার সহ্য হচ্ছে না বলেই, কি হয়েছে শখ সোনা? আজ তুই এত চুপচাপ কেন? কোনো সমস্যা? আজকে আমার মন ভালো নেই। কেন? তোর আবার কি হলো? তোর আবার মন আছে? কই, আগে তো জানতাম না। আমিও তাই বলি, ওর আবার মনও আছে। মন আবার খারাপও নাকি হয়? হেসে দিল সবাই। তোদের সাথে কথা বলাই বেকার, এর থেকে ভালো রাস্তার কুত্তার সাথে কথা বলা। তাও আমার কথা চুপচাপ শুনে বসে থাকবে। সবাই একসাথে বলে উঠলো, কি তুই আমাদের কুকুরের সাথে তুলনা করলি? তো কিসের সাথে করবো, আলিয়া ভাটের সাথে নাকি? এক একজন কুত্তা বিলায়ের মতো দেখতে। তুই কি রে, শেওড়া গাছের পেতনির মতো দেখতে, আবার আমাদের বলিস? আমি যথেষ্ট সুন্দর, আমি হাজারো ছেলের রাতের ঘুম হারাম করতে পারি। ওই জন্যই বললাম তুই শেওড়া গাছের পেতনি, তাই তোকে দেখে হাজারো ছেলের রাতের ঘুম হারাম হয়ে গেছে। যে ভয়ানক চেহারা, বাবারে বাবা, বলল কাব্য। শখ অগ্নিদৃষ্টি নিয়ে কাব্যের দিকে তাকিয়ে আছে। কাব্য মানে কেড়ে পড়ল। শখ যখনই কাব্যের কাছে যাবে তখনই বেল পড়ে যাওয়ায় আয়ান ক্লাসরুমে আসলো। একটা মেয়ে ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল। আয়ান যে কখন রুমে প্রবেশ করেছে সেদিকে কোনো খেয়াল নেই মেয়েটির, নিজের কাছে আপন মনে ব্যস্ত। আয়ান এবার রেগে মেয়েটিকে বলল, এই যে আপনি, উঠুন, উঠে দাঁড়ান। মেয়েটি বসে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে বলছেন স্যার? জি, আমি আপনাকেই বলছি এটা পড়াশোনা করার জায়গা, বিউটি পার্লার নয় যে আপনি ক্লাস টাইমে সাজসজ্জা করবেন। সাজার জন্য আরও অনেক জায়গা আছে। আপনার বাসা আছে, কমন রুম আছে, বাহিরে মাঠ আছে। অনেকটা রেগেই বলল আয়ান। মানে স্যার, ওইখানে তো আপনি নাই। আপনি তো পুরোই একটা জিনিস, যাকে বলে আগুন। স্যার, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি আমাকে বিয়ে করবেন স্যার? মেয়েটির এমন কথায় পুরো ক্লাসে হাসির রোল পড়ে গেছে।
অপমানে আয়ানের রাগ যেন মাথায় চড়ে বসলো। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না, রেগে গিয়ে মেয়েটির গালে কষে থাপ্পড় বসিয়ে দিল।